স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাতের অধ্যায় 11 অনুশীলনী 11.2-এর 18 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। এই অঙ্কটি আমরা দুইটি নিয়মে দিতে চেষ্টা করব। আজকে একটা দিব বিকল্প পদ্ধতিতে, অন্য আরেকদিন আমরা এই অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব। বিকল্প পদ্ধতিটা আমরা যে কোনো চলক ধরে অঙ্কটা সমাধান দিব, আর এখন আমরা চলক ছাড়া অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। দুইটি অঙ্কই তোমরা দেখতে চেষ্টা করবে। যে অঙ্কটি তোমাদের কাছে সহজ এবং বুঝতে সুবিধা হয় সেই অঙ্কটি তোমরা করতে চেষ্টা করবে। সেই জন্যই উদ্দেশ্য হলো দুইটি নিয়মই তোমাদের আমি অঙ্কটা দিচ্ছি, যাতে যে কোনো একটা নিয়ম তোমরা ফলো করে বা দেখে বা বুঝে অঙ্কটি সমাধান দিতে পারো। কারণ এই অধ্যায়ে এই চ্যাপ্টারে এই অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। চলো আমরা অঙ্কটাতে যাই। অঙ্কটা বোর্ডে আমরা লিখে রাখছি, অঙ্কটা আমরা পড়ে নিই। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, প্রস্থ কমে গেছে অর্থাৎ হ্রাস পাইছে। প্রস্থ যদি কমে যায় এবং দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তখন একরকম ক্ষেত্রফল হবে, আবার পূর্বের ক্ষেত্রফলটা একরকম হবে। প্রথমে একটা মনে করো আয়তক্ষেত্র ছিল, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, প্রস্থ 10% কমে গেছে। তাহলে আগেরটার ক্ষেত্রফল আমরা বের করতে হবে। এরপরে আমরা কমে বৃদ্ধি পাওয়ার পর এবং কমে যাওয়ার পর যে আমরা দৈর্ঘ্য প্রস্থ পাবো, এইটার আমরা ক্ষেত্রফল বাইর করব। এখন দেখব এই ক্ষেত্রফলটা পূর্বের মানে আগের ক্ষেত্রফলের চেয়ে কম না বেশি। যদি কম হয় তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এখন আমরা 10% বৃদ্ধি আর 10% হ্রাস। এখন আমরা অঙ্কটা শুরু করি। আমরা লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 হলে যেহেতু এখানে পার্সেন্ট আছে আমরা 100 লিখতে পারি। আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক হলে, হলে মানে মনে করি একই কথা, হলে যে কথা মনে করি একই কথা বা ধরি একই কথা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক হলে 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের 10% বৃদ্ধিতে মানে বাড়লে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 100 যোগ 10 একক, মানে 110 একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 100 একক হয়, 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এখন 110 একক। এরপরে আসো প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ 100 একক হলে আয়তক্ষেত্রের প্রস্থ 100 একক হলে 10% হ্রাসে মানে কমে গেলে
10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ হবে 100-10 একক সমান 90 একক। কোনো কোনো ক্ষেত্রে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হতে পারে যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। এখানে আমাদের দৈর্ঘ্য আমরা 100 একক হলে লিখছি, প্রস্থ 100 একক ধরে নিছি। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে পূর্বের ক্ষেত্রফল 100 × 100 আমরা লিখব। আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 100 একক, প্রস্থ 100, তাহলে 10,000 বর্গ একক। আমরা আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল আমরা পাইছি 10,000 বর্গ একক, এটা আমরা পাইছি। আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল পাইছি আমরা 10,000 বর্গ একক। এখন বর্তমানে বৃদ্ধি পাওয়ার পরে দৈর্ঘ্য হইল 100 একক, প্রস্থ হইল 90 একক। এখন নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এটা আমরা বাইর করব। নতুন নতুন অথবা পরিবর্তিত যে কোনো একটা লিখতে পারো। নতুন বা পরিবর্তিত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে 10, তখন ক্ষেত্র দৈর্ঘ্য হইল 110 একক আর প্রস্থ হইল 90 একক। তাহলে আমরা লিখবো 110 গুণ 90 বর্গ একক। গুণ করলে কত হবে? 990 বর্গ একক। দেখো, বাহু পরিবর্তন হওয়ার পরে ক্ষেত্রফল হল 9,900 বর্গ একক। আর পূর্বের আয়তক্ষেত্রের পূর্বের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক। তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পাওয়ার কারণে ক্ষেত্রফলটা আমাদের কমে গেছে। ক্ষেত্রফল প্রথমে ছিল 10,000 বর্গ একক, বাহু দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে, প্রস্থটা কমে গেছে। বৃদ্ধি পাওয়ার পরে, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে এবং প্রস্থ কমে যাওয়ার পরে ক্ষেত্রফল আমাদের কমে গেছে। তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল হ্রাস পায় বা কমে যায়। যেহেতু হ্রাস শব্দটা লেগেছে, আমরা হ্রাসই লিখবো। ক্ষেত্রফল হ্রাস পায়, এই 10,000 থেকে এটা বিয়োগ করবো, কত হ্রাস পাইছে আমরা দেখবো। ক্ষেত্রফল হ্রাস পায় 100
বর্গ ক্ষেত্রফল 100 বর্গ একক হ্রাস পায়। প্রশ্ন বলছে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের বৃদ্ধি পায় নাই, তাহলে হ্রাস পাইছে, আমরা লিখবো ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়। তোমরা এখন যে সূত্রটা লিখবো, এই সূত্রটা তোমরা বইয়ের সাইডে দিয়ে লিখে রেখো, যে অধ্যায়ে এই অঙ্কটা সেই অধ্যায়ের অঙ্কটার সাইডে দিয়ে। মোট হ্রাস, নতুবা মনে থাকবে না, মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। 100টা উপরে লিখতে পারবা, এখানে লিখতে পারবে 100, এখানে না লিখলেও হবে। এত বর্গ, তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় মোট হ্রাস বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। এখন যদি মনে করো কোনো কারণে এটা মনে না থাকে, তাহলে এটা কিভাবে বের করতে হয়, এটা আমরা অঙ্কটা করার পরে আমি একটু রাফ করে দেখাবো, তোমরা ধৈর্য ধরে একটু দেখো। তাহলে মোট হ্রাস কত? মোট হ্রাস হচ্ছে 100, আর এখানে হয়েছে 100। 100 কিন্তু সাইডে তো লেখা যাবে, একই কথা। পূর্বের ক্ষেত্রফল হলো 10,000, ঠিক আছে, এত বর্গ একক। তাহলে এই 2 0 2 0 কাটা, এই 2 0 এই 2 0 কাটা, তাহলে নিচের একক তো কোনো মূল্য নেই, তাহলে 1 বর্গ একক, 1 বর্গ একক আমার শতকরা হ্রাস পেয়েছে। আনসারে লিখবো 1%। তাহলে আমরা উপরে আনসার লিখবো এখানে 1 বর্গ একক বাড়িছে, এই যে এটা 1 বর্গ একক, তাহলে আমরা লিখবো আনসার 1% হ্রাস পায়। এটা হলো আমাদের 18 নং অঙ্কের সমাধান, চলক না ধরে। এই অঙ্কটি আমরা পরবর্তী ভিডিওতে যে কোনো একটি চলক ধরে এই অঙ্কটার বিকল্প পদ্ধতি আমরা তোমাদের জন্য দিয়ে দিব। আশা করি তোমরা যে কোনো একটি অঙ্ক দেখে, বা দুইটা অঙ্ক তোমরা দেখবে, ভুল বলছি, দুইটা অঙ্কই দেখে যে অঙ্কটি, মানে যে অঙ্কটি তোমার সবচেয়ে ভালো লাগবে বা বুঝতে সুবিধা হয়, বা যে অঙ্কটি তোমার কাছে সহজ লাগে, সেই অঙ্কটি তুমি পরীক্ষায় প্রয়োগ করতে চেষ্টা করবে। তাহলে আজকের মতো এখানেই। বিকল্প পদ্ধতি অঙ্কটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, আশা করি।